মিয়ানমারে ২ দফা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১,৬৪৪ জনে, আহত ৩,৪০০-র বেশি। এখনও নিখোঁজ ১৩৯ জন। ৬টি রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ফোনালাপে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘ, ইইউ, আসিয়ান ও চীন। ভূমিকম্প নিয়ে আলোচনা করতে বুয়েট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মেহেদী আহমদ আনসারী এবং থাইল্যান্ড থেকে যোগ দিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক জনাব তানভীর সোহেল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই একটু যাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেলের কাছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। তানভীর সোহেল, থাইল্যান্ডে আপনি কেমন ভূমিকম্প অনুভব করেছেন? আসলে খুব সহজভাবে বলতে গেলে যে আমরা যে সিনেমাতে যেরকম দেখি যে ভূমিকম্পগুলো কেমন হয়, ঠিক সেরকম আসলে আমরা একদম চোখের সামনে দেখছি। আমি ওই দিন যখন ভূমিকম্প হচ্ছে তখন আমি বামরুনগ্রাদ হসপিটালে আমার বাচ্চাকে আসলে ট্রিটমেন্টের জন্য নিয়ে গিয়েছিলাম। তো 24 তলাতে আমি ছিলাম। বিল্ডিংটা হচ্ছে 33 তলা। তো 24 তলা মানে যেভাবে কাঁপছে বিল্ডিংটা, প্রথমে একটু আস্তে, তারপরে এত জোরে যে ওইখানে আমাদের যে ফ্লোরটাতে কিছু দেখা গেছে যে কিছু প্লেট ছিল, গ্লাস ছিল টেবিলের উপরে, সেগুলো প্রথমে ঝনঝন করে পড়ে ভেঙে গেছে। দুটো তিনটা কম্পিউটার সেখান থেকে পড়ে গেছে। এরপরে কিছু আসবাবপত্র যেগুলো একটু হালকা, সেগুলো একবার এই পাশে চলে যাচ্ছে, আবার অন্য পাশে চলে যাচ্ছে। কয়েকজন যারা একটু বয়স্ক কয়েকজনকে আমি দেখলাম আমার চোখের সামনে, যারা একটু জাস্ট পড়ে গেলেন, একেবারেই পড়ে গেলেন। আর আমরা যে জায়গাটা দাঁড়ানো ছিলাম সেটা একদম লিফটের কাছে। তো আপনি জানেন যে কিছু কিছু লিফট আছে যেগুলো কিছুটা গ্লাস টাইপের, বাইরে দেখলে মনে হয় যেন গ্লাস দিয়ে তৈরি। ওইগুলো ঝনঝন করে মানে দুই সাইডে বাড়ি লাগছে এভাবে দলুনির কারণে, এবং ওইগুলো ভেঙে পড়েছে। তো লিফটের মধ্যে মূলত আমরা যখন হসপিটালটাকে দেখলাম, যে লিফটের মধ্যে যারা আটকে পড়ছে তারা তো একেবারেই আটকে পড়ছে। কিন্তু তাদেরকে পরবর্তীতে হয়তো উদ্ধার করা গেছে কাউকে। এখনো যদিও থাইল্যান্ড সরকার বলছে যে এখনো প্রায় 90 জনের মতো যাদেরকে এখনো উদ্ধার করা হয়তো সম্ভব হয়নি, তাহলে হয়তো বিভিন্ন জায়গায় লিফট হয়তো আটকা পড়েছে। তো যখন আমরা ওই 24 তলা থেকে পরবর্তীতে মানে নিচে নামলাম, তখন এর মধ্যেই আমরা পরে জানতে পারছি যে 6বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং এর মধ্যে একটা ছিল খুবই বড় আকারে, যেটি আপনারা হয়তো ছবিতে দেখেছেন যে পানি পড়তেছে, বিল্ডিং গুলা দুলতেছে, এরকম সেম একই অবস্থা ছিল ওই ভবনটারও ইসে। একটা পর্যায়ে এমনই মনে হচ্ছিল যে আসলে এটা ভেঙে পড়ে যাবে, এটা আসলে আর থাকবে না। তারপর তো তানভীর সোহেল, আমরা বুঝতে পেরেছি আপনি আমাদের সঙ্গে থাকুন। ইতোমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মেহেদী আহমদ আনসারী। জনাব মেহেদী আহমদ আনসারী, আপনার কাছে একটু জানতে চাই যে পাশের দেশ মিয়ানমারে এত ভয়াবহ ভূমিকম্প হয়েছে। মিয়ানমার এবং থাইল্যান্ডে এই ধরনের ভূমিকম্প বাংলাদেশের ভয়ের কোনো কারণ আছে কিনা এই ভূমিকম্পের? ধন্যবাদ আপনাকে। আসলে এবারকার যে আর্থকুয়েকটা বাংলাদেশে তো এফেক্টেড হয়নি, আপনারা দেখলেনই। এবং এটার আফটার শক গুলা কিন্তু ছোট না, 6 আছে, 5 আছে, আজকে একটা 5.1 হয়েছে। আসলে মিয়ানমারের এই পার্টিকুলার আর্থকুয়েকে এফেক্ট না হওয়ার একটা মেজর কারণ হচ্ছে যে ফাটলটা হচ্ছে আপনার উত্তর দক্ষিণ বরাবর ফাটলটা হয়েছে, এবং এনার্জিটা ওইদিকে রিলিজ করাতে দেখা গেল যে আমরা তার 90 ডিগ্রিতে আছি। আর ব্যাংকক শহর এবং উপরের দিকে চাইনিজ কয়েকটা শহর এবং মিয়ানমারের শহরগুলো জাস্ট যেহেতু প্যারেল ছিল, সেখানে বেশি ক্ষতি হচ্ছে। এখন তার মানে এই নয় যে অন্য যে কোনো আর্থকুয়েকে আমাদের এখানে এফেক্ট আসবে না। আমাদের এখানে নিজস্ব আর্থকুয়েকের সোর্সই আমাদের আর 5-6টা আছে, যেটারও প্রায় এই মিয়ানমারের এই আর্থকুয়েকটা কিন্তু 1912 সালে এই একই লোকেশনে হয়েছিল। তার প্রায় আপনি ধরেন 113 বছর পর আর্থকুয়েকটা কিন্তু আবার দ্বিতীয়বার হলো। সেবার হয়েছিল 7.9, এবার হলো 7.7। ঠিক একইভাবে বাংলাদেশের আশেপাশে সোর্স আছে আমাদের 5টা বা 6টা, যেগুলাতে 7.5 থেকে 8.7 আর্থকুয়েক হয়েছে আমাদের 1869 থেকে শুরু করে 1934। তো সেগুলোরও প্রায় 150 বছর থেকে 140 বছর হয়ে গেছে। আমরা মনে করি যে মিয়ানমারে এই যে পার্টিকুলার সাগাইং থ্রাস্টে বা সাগাইং ফল্টে যে আর্থকুয়েকটা হচ্ছে, সেটা থেকে আমাদের ক্ষতি যতটা না, আমাদের নিজস্ব আশেপাশে যে সোর্সগুলো আছে সেটা হলে আমরা কি অবস্থা থাকবো। উনি তানভীর সোহেল যেটা বললেন, সেটা তো বিল্ডিংটা টিকে গেছে। এই মাত্র একটা আর্থকুয়েক আসলে ঢাকার 200 কিলোমিটার মধ্যে হলো, ঢাকার অনেক বিল্ডিং এ টিকবে না। লাকিলি হয়তো ইয়ারগুলো মানে ব্যাংককের যে বিল্ডিং গুলো আছে, একটা বা দুইটা পার্টিকুলার বিল্ডিং কিন্তু ভেঙে গেছে, কারণ নরম মাটিতে ওরা হাইরাইজ বিল্ডিং তৈরি করেছিল। ভালো মাটি, শক্ত মাটিতে যদি হাইরাইজ বিল্ডিং তৈরি করে, তাহলে ওই তানভীর সোহেল যেটা অনুভব করেছেন দুলবে, অর্থাৎ ভাঙবে না।
পাশের মতো মচকাবে, কিন্তু বিল্ডিংটা ভেঙে পড়বে না। এখন আমাদের বিল্ডিং গুলো কি এভাবে আমরা তৈরি করেছি? প্রশ্নটা হচ্ছে ওইখানে, যে আসলে আমাদের বিল্ডিং গুলা আমরা বিভিন্ন রকম রিসার্চ করে দেখেছি আমাদের বিল্ডিং গুলো ঠিক ওইভাবে হয়নি। আপনারা জানেন যে 2023-এ 6 ফেব্রুয়ারি ব্যাক টু ব্যাক টার্কিতে 7.5 এবং 7.6 দুইটা আর্থকুয়েক হচ্ছে, এবং 55,000 লোক মারা গেছে, কয়েক হাজার বিল্ডিং ভেঙে পড়ে। তো সেই তুলনায় ঢাকার পপুলেশন, ঢাকার ডেন্সিটি, ঢাকার বিল্ডিং এর সংখ্যা অনেক বেশি। তো এই ধরনের একটা 7 ম্যাগনিটিউড বা 7.5 ম্যাগনিটিউড আর্থকুয়েক হলে ঢাকা প্রায় অনেক ক্ষয়ক্ষতি হবে, অনেক ক্ষয়ক্ষতি। ডক্টর মেহেদী, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা আবারও একটু তানভীর সোহেলের কাছে যেতে চাই। তানভীর সোহেল, 30 তলা একটি ভবন পুরোটাই ধসে পড়েছে, আর কি কোনো ক্ষয়ক্ষতির খবর আপনি পেয়েছেন? হ্যাঁ, আমরা যে জায়গাটাতে ছিলাম এটি হচ্ছে সুকুম্বু, বেশ একটা পর্যটন এলাকা এবং প্রচুর হাই রাইজ বিল্ডিং এখানে। যে আমরা যে বামরুগ্রাদে যে হসপিটালে আমি ট্রিটমেন্টে ছিলাম তার কাছাকাছি একটা বিল্ডিং, আমি সেটি গিয়েও দেখছি। এটি 45 তলা একটা ভবন, যেটা ফাটল ধরছে বাট ধসে পড়ে নাই। যেটি 30 তলা যে বিল্ডিংটা সরকারি ভবন, স্যার যেটা বলছিলেন যে এটি নরম মাটিতে, আসলে ওই জায়গাটা একটা ফাঁকা জায়গার মধ্যেই করা হচ্ছিল, নতুন করে ওই বিল্ডিং গুলো আসলে ওই জায়গাটা বিল্ডিং করার জন্য হচ্ছে, তো সেটা ধসে পড়ছে। এছাড়া 3টা বিল্ডিং আমি নিজে দেখেছি ওই গতকালকে এবং ভূমিকম্পের পরে এবং আজকে পর্যন্ত, যেখানে আসলে 3টা বিল্ডিং এর ফাটল দেখেছি। একটা 32 তলা, একটা 34 তলা এবং আর একটি 45 অর্থাৎ 45 তলা বিল্ডিং গুলোতে। তো এই বিল্ডিং গুলো কিন্তু একেবারেই অকেজো হয়ে যাবে, ভেঙে ফেলতে হবে। মিয়ানমার সরকার আজকে, আমি মিয়ানমার ব্যাংকক পোস্ট যে নিউজ গুলো করছে সেখানে আমি দেখতেছিলাম, সেখানে তারা বলছে যে প্রায় 200 বিল্ডিং ঝুঁকিপূর্ণ, যেটি হাই রাইজ বিল্ডিং ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। মিয়ানমার সরকার এগুলো এখন পরীক্ষা নিরীক্ষা করতেছে এবং ধারণা করা হচ্ছে বেশ কিছু ভবন হয়তো আর কোনো কাজে আসবে না, যেগুলো ভেঙে ফেলা ছাড়া উপায় থাকবে না। তো আসলে মিয়ানমারে যে পরিমাণ হাইরাইজ বিল্ডিং এবং যে পরিমাণ ভূমিকম্পের যে মাত্রাটা, সেটি যেটা স্যার বলছিলেন যে এই ধরনের মাত্রা যদি আমাদের এখানে হয় আসলে কি হবে, এটা আসলে খুবই ভয়ঙ্কর। তানভীর সোহেল, আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই। ভূমিকম্প তো হয়েছে শুক্রবারে, এই ভূমিকম্প পরবর্তী যে সতর্কতা, আর আপনার চোখে এই ধরনের ভূমিকম্প পরবর্তী সতর্কতা কি কি চোখে পড়েছে? মিয়ানমারে যেটি দেখলাম যে কয়েকটা পার্ক উন্মুক্ত করে দেওয়া হয়েছে, বেশ কিছু হোটেল তারা যেটা ভালো জায়গাতে হোটেলগুলো সেগুলোতে তারা রাখছে, যেখানে মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে বা যেসব মানুষ মানে ক্ষতি হওয়ার সম্মুখীন আছে। আপনি যেটা স্যার বলছিলেন যে আফটার শক গুলো হতে পারে আরো 72 ঘন্টার মধ্যে, এইটাকে ধরে রেখেই তাদেরকে আর সেই বাড়িগুলোতে ফিরতে দেওয়া হচ্ছে না। আমি একটা পার্ক আমি নিজে দেখেছি, বাকি আরো বেশ কিছু পার্ক নাকি এরকম তৈরি করা হয়েছে যেখানে মানুষজন আসলে অবস্থান করছে। এই মুহূর্তে সেখানে সামার চলতেছে, ফলে বাইরে থাকতে তাদের সমস্যা হচ্ছে না। বাথরুম টাথরুম এগুলো তারাই ওখানে ব্যবস্থা তৈরি করে। সোহেল, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা আবারও ডক্টর মেহেদীর কাছে যেতে চাই একটু। ডক্টর মেহেদী, আমরা যেমনটি তানভীর সোহেলের কাছে শুনছিলাম যে ভূমিকম্প মোকাবেলায় বাংলাদেশ কতটা প্রস্তুত আছে এবং ভূমিকম্প নিয়ে এদেশের মানুষ কতটা সচেতন বলে আপনি মনে করেন? আর আপনার কাছ থেকে আরেকটু বিশেষ পরামর্শ চাই, আমরা যাতে ভূমিকম্প মোকাবেলা করতে পারি এর জন্য আপনার কাছ থেকে কিছু পরামর্শ দেবেন। ধন্যবাদ আপনাকে আবার। আসলে হয়েছে, বাংলাদেশ সরকারের কিছু প্রস্তুতি তো অবশ্যই আছে, কিন্তু সেটা অপ্রতুল। কারণ আপনি দেখেন যে রানা প্লাজাতে, আপনি খেয়াল করেছেন কিনা জানি, 2013 সালে একটা বিল্ডিং ভেঙে 1130 জন লোক মারা যায়, এবং সেই বিল্ডিং থেকে মানুষকে উদ্ধার করতে প্রায় 10 দিন সময় লাগে। এখন ভূমিকম্পে আমাদের একটা এস্টিমেট, আমাদের আসলে 7 ম্যাগনিটিউড একটা যদি ভূমিকম্প হয়, আমাদের একটা এস্টিমেট হচ্ছে ঢাকায় প্রায় 40%-এর মতো বিল্ডিং ভেঙে পড়তে পারে। ঢাকার টোটাল বিল্ডিং স্টক আছে 21 লাখ, তার মধ্যে 6 লাখ আছে হচ্ছে পাকা দালান, আর বাকি 15 লাখ হচ্ছে আপনার একতলা বিল্ডিং। এই 6 লাখের যদি 40% বলে 2,40,000, আসলে এইটা থেকে উদ্ধার করা আসলে সম্ভব না। সেই জন্য আমাদের একদম ডাইরেক্ট যেটা সুপারিশ, যেটা আসলে আমরা টার্কি আর্থকুয়েকে দেখেছি, ইনফ্যাক্ট ব্যাংককে আর্থকুয়েক আমরা দেখলাম যে বিল্ডিং যদি ভেঙে পড়তো তাহলে অনেক লোক হতাহত হতো, কিন্তু যেই বিল্ডিং গুলো ভেঙে পড়তো হয়তো নরম মাটির বিল্ডিং গুলো ভেঙে গেছে, সেই জন্য রক্ষা। যদিও ব্যাংকক সরকার বলছে, আমি ব্যাংকক পোস্টে একটু আগেও দেখলাম 770টা বিল্ডিং ওরা আইডেন্টিফাই করেছে, যেগুলো ওরা পর্যায়ক্রমে চেক করবে যে বিল্ডিং গুলো ভালো না খারাপ। এখন ঢাকায় আমাদের যেটা আসলে করণীয়, রানা প্লাজাতে আমরা 3,500 ফ্যাক্টরি বিল্ডিং এ চেক করে মজবুতিকরণ করেছি, প্রায় 1000 বিল্ডিং মজবুতিকরণ করেছি, ওই যে রাফলি 40%। এখন এই প্রস্তুতিটা আমাদের নেওয়া শুরু করে, এটা আসলে 2015-তে আমরা বারবার বলেছিলাম, কিন্তু সরকারের কোনো প্রজেক্টের মাধ্যমে এটা নেওয়ার কোনো কারণই নাই, সরকারের ওই অর্থও নাই। যেটা করতে হবে, সাধারণ মানুষ যদি 1 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনতে পারে, একটা বিল্ডিং মজবুতিকরণ করতে টোটাল 50 লাখ টাকা লাগবে, অর্থাৎ 10 জন যদি বিল্ডিংটা শেয়ার করে 5 লাখ টাকা করে, এটা কিন্তু করতে পারবে, কিন্তু এখানে সরকারের একটা নির্দেশনা থাকতে হবে। এবং আমি মনে করি ডক্টর মেহেদী আহমদ আনসারী এবং তানভীর সোহেল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল।